আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরাজি আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি লাইভের শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামটি শ্রদ্ধার সাথে স্মরণ করব। সেই সাথে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটি শ্রদ্ধার সাথে স্মরণ করে লাইভের শুরু করব। আর লাইভের শুরুতেই আমার প্রাণপ্রিয় ৪৫,৮১০ গ্রাম পুলিশ বাহিনীর সদস্য সহ আমার সকল ফেসবুক ফ্যান অ্যান্ড ফলোয়ার যারা আছে, সকল ফেসবুক ফলোয়ার যারা আছেন, যারা মুসলমান, তাদেরকে সালাম দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু আছেন তাদের জন্য নমস্কার, এবং অন্যান্য ধর্মাবলী কোনো ভাই ও বোনেরা থাকলে তাদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে সকলেই ভালো আছেন। তো আসলে এই অবস্থায় লাইভে আসলাম। আপনারা দেখতেছেন যে আমি হাঁটছি আর কথা বলছি। তো আসলে উপায়ও নাই, বাসায় যেতে যেতে হয়তো বা আরও 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। তো আপনাদের কাজেই আমি অবস্থান ঢাকাতে এইমাত্র মানবাধিকার কমিশন চেয়ারম্যান আন্তর্জাতিক স্যারের কাছ থেকে বিদায় নিয়ে আসলাম। আপনাদের বিষয়ে কথা বলেছি, কিন্তু সমস্ত কাগজপত্র স্যারকে বুঝিয়ে দিতে হবে। তো যে কাগজপত্রগুলো আজকে তোলা হয়েছে, আপনারা ইতিমধ্যেই কাগজপত্রগুলো দেখেছেন। সেই কাগজপত্রগুলো কিন্তু 2-1 টাকার কাগজপত্র না, সেগুলো কিন্তু যার জ্ঞান আছে বা অভিজ্ঞতা আছে, যার অভিজ্ঞতা আছে একমাত্র সেই বলতে পারবেন, আর সেই বুঝবেন যে এখানে কত টাকার কাগজ হতে পারে। এখানে কিন্তু 2-1 টাকার কাগজপত্র না। এই ফটোকপিগুলো কিন্তু এইগুলো এই যে সার্টিফাইড কপিগুলো, এগুলো কিন্তু তুলতে 2-1 টাকা লাগেনি। তো যাই হোক, তো এই যে টাকার যে কাজগুলো, সেগুলো যদি আপনারা অনেকেই বলেন, আমি আজকে সংক্ষিপ্ত আকার লাইভ, বেশি কথা বলবো না, খুব সংক্ষিপ্ত, কারণ আমার বাসায় যেতে অনেক দেরি হবে। এই খাওয়া হয়নি, দুপুরেও প্রায় না খাওয়ার মতোই আছি, কারণ কাগজপত্রগুলো ফটোকপি করতে ফটোকপি বিলই 3,000 টাকা, ফটোকপি করতে সেই ফটোকপির বিল 3,000 টাকা। তাহলে কয় টাকার কাগজ, এই কাগজগুলো কত টাকা লাগতে পারে। তো যাই হোক, বলার কোনো কিছু নাই, অল্পতে আমি কিছু কথা বলবো। এখন আপনারা অনেকেই কিন্তু জাতীয় বেতন স্কেল হয় না কেন, বা কাজ হয় না কেন, বা এই মামলার রায় হয় না কেন, মামলার টপ লিস্টে এসে চলে যায় কেন, বিভিন্ন ধরনের কথাবার্তা, বিভিন্ন ধরনের মন্তব্য কিন্তু দেবে না। আর আপনারা আমাকে খুব একটা সময় পাবেন না, আপনারা দোয়া করবেন। আল্লাহর রহমত, অশেষ রহমত, আসলে উপরে আল্লাহ আছে, আপনাদের ভালোবাসা আছে, মা বাবার দোয়া আছে। আমি হয়তো বা খুব তাড়াতাড়ি চাকরি ছেড়ে দেব, এই চাকরিটা ছেড়ে দেব, কারণ এখানে আপনাদের ভাগ্য পরিবর্তন করার, আমার চেয়ে মনে হয় অনেকেই আরও বেশি ভালো আপনাদের ভাগ্য পরিবর্তন করবে তারা আছে। তো যাই হোক, আমি চাকরিটা খুব তাড়াতাড়ি ছেড়ে দেব, খুব তাড়াতাড়ি। আল্লাহ আমার ভাগ্য পরিবর্তন, আমার কর্ম, আমার জীবিকা নির্বাহের জন্য আল্লাহ এই বিভিন্ন রাস্তা খুলে দেয়। আমি ইনশাল্লাহ এই রাস্তা পেয়ে গেছি। এই চাকরি আমার আর প্রয়োজন নাই। এই চাকরি ছাড়া আমি ভালো থাকতে পারবো, সম্মান পাবো, আরও অধিক সম্মান আল্লাহ আমাকে দেবে এই চাকরি আমি ছেড়ে দিলে। কারণ এই চাকরিতে যেই পরিমাণের সমালোচনা, এমনিতেই তো এই চাকরিটার মান নাই। গ্রাম পুলিশের চাকরিটার মান সকলেই জানেন যে এমনিতেই নাই। এই চাকরির কোনো মর্যাদাই নাই, কোনো মান সম্মান নাই, না আছে বেতন, না আছে ইজ্জত, দুইটার একটা ওই চাকরিতে নাই। তারপর আবার এই নিজেদের মধ্যে যে পরিমাণের এই দেখা গেছে যে নিজেদের মধ্যে অন্য একজন কিছু বললো সেটা তারে প্রতিবাদ করা যায়, কিন্তু নিজেদের মধ্যে যে পরিমাণের এই পুন্দাপুন্দি এখানে আছে, পুন্দাপুন্দি আছে, তো এইখানে চাকরি না করাটাই বেটার। আর এদের ভাগ্য পরিবর্তনের চেয়ে যদি আমি অন্য জায়গায় কাজ করি, আমি অনেক ভালো থাকতে পারবো, অনেক ভালো। আর আমাকে আল্লাহ সেই যোগ্যতা দিয়েছে, সেই মেধা দিয়েছে, সেই ক্ষমতা দিয়েছে, সেই দক্ষতা দিয়েছে, সেই সব কিছু আল্লাহ আমাকে দিয়েছে।
আমি অন্য জায়গায় কাজ করলে এর চেয়ে অনেক ভালো চলবো, অনেক ভালো সম্মানের জায়গায় আমি থাকবো। তো যাই হোক, এখান থেকে চাকরি খুব তাড়াতাড়ি, খুব সম্ভবত খুব তাড়াতাড়ি আমি চাকরি ছেড়ে দিচ্ছি, আর এই চাকরিতেই থাকবো না। তো আর সেক্ষেত্রে আরেকটা ছাড়ার আগে আমি কিন্তু গতকাল বলেছিলাম যে আপনাদের এই একটা উপহার দিতে যাচ্ছি, একটা পোস্ট করেছিলাম যে কেন্দ্রীয় কমিটির, বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির 131 সদস্য বিশিষ্ট কমিটি, এই কমিটির 131 জন ব্যক্তি একটা উপহার পাবেন, সেটা ভালো একটা উপহার। আর সেই সাথে 64 জেলার 64 দুগুণে সভাপতি সেক্রেটারি, 64 দুগুণে 128 জন, তাহলে 128 আর 131 এই আসে 259 জন ব্যক্তিকে আমি আজকে, ফর্ম আমার পকেটে আছে, এই ফর্মটা আছে, তো আমি যাই ফর্ম পোস্ট নাও করতে পারি, এটা আমি আন্তর্জাতিক মানবাধিকারের যে ফর্ম, এই ফর্মটা আছে আমার কাছে। আমি কেউ গ্রামের নাম্বারটায় কল দেন না, আমি গ্রামের নাম্বারটা থেকে অল্প কিছু কথা বলার জন্য লাইভে আছি, লাইভ থেকে বেরিয়ে যাব খুব তাড়াতাড়ি। তো যাই হোক, এই 259 জন ব্যক্তি, এই আপনারা আজকে আমি স্যার কাছ থেকে ফর্মটা নিয়ে আসলাম। জাতিসংঘের থেকে আপনারা জানেন যে জাতিসংঘের থেকে বিভিন্ন জাতিসংঘের বিভিন্ন অনুদান বা বিভিন্ন প্রকল্প বাংলাদেশে দিয়ে থাকে, বাংলাদেশ সহ দরিদ্র দেশগুলোতে দিয়ে থাকে। তো সেই জাতিসংঘের একটা প্রকল্প স্যারের কাছে আছে, সেই প্রকল্পটা হলো প্রত্যেকজন 1200 ব্যক্তিকে, বাংলাদেশে 1200 ব্যক্তিকে এই জাতিসংঘ দরিদ্র যারা, তারা একটা করে দোকান ঘর পাবে। 75,000 টাকা বাজেট, 75,000 টাকা বাজেটের মধ্যে একটা দোকান ঘর, টং দোকান, এই দোকান করে দেবে এবং এই মালামাল তুলে দিবে 75,000 টাকা যার পরিমাণ। তো আমি স্যারকে অনুনয় করে হাতে ধরে বললাম যে স্যার, আমার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের চেয়ে দরিদ্র আর কোনো মানুষটা আমি দেখি না স্যার, তো আমার এই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে এই আওতায় দিতে হবে তাদেরকে। তো স্যার প্রথমে 100 বলছিল, পরে স্যারের কাছে জোরাজুরি করার পরে স্যার 200 বলছে, পরে স্যারের কাছে আরও জোরাজুরি করে আমি 300 নিচ্ছি। এখন স্যার বলতেছে, লাল মিয়া টোটালে 1200, তার 300 যদি তুমি নিয়ে যাও গা, তাহলে 900 সারা বাংলাদেশ দিতে হবো, আর 300 তুমি লয়ে গেলা। পরে আমি বলছি যে স্যার প্লিজ স্যার, আমি আজকে আপনার মানব অধিকারে যুক্তই হয়েছি 45,810 জন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করার জন্য। তাহলে সেক্ষেত্রে আমাকে দিবেন না তো কাকে দিবেন? আপনি তো আমাকেই দিবেন। আমার এই মানুষগুলোর ভাগ্য পরিবর্তন করার জন্যই আমি এখানে আপনার মানব অধিকারে আমি যুক্ত হয়েছি। আপনার মানব অধিকারে যুক্ত হওয়ার প্রথম কাজটাই হইল আমার গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করা, এই জন্য এখানে আমার যুক্ত হওয়া। তো সেক্ষেত্রে এই সুবিধাটা তো আমার গ্রাম পুলিশকে আপনার দিতেই হবে। তো যাই হোক, স্যার রাজি হয়েছে 300 এই দোকানঘর, সেটা আপনাদের জন্য আমি স্যারের কাছ থেকে আনতে পেরেছি। তো এইটা 300 ব্যক্তিকে আমি দিতে পারবো, সেটার 131 জন ব্যক্তি হচ্ছেন বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যারা এই সদস্য, 131 জন সদস্য, এই 131 জন সদস্য পাবেন। আর হচ্ছে জেলা সভাপতি, সাধারণ সম্পাদক, তারা যদি কর্মচারী ইউনিয়নেরও হয়ে থাকেন, যেহেতু আমার জেলা কমিটি এখনও এই করা হয়নি, আমি কয়েক জেলাতে বলেছিলাম, আপনাদের পূর্বেও বলেছিলাম যে আপনারা প্রত্যেকেই জেলা কমিটি করেন, কিন্তু আপনারা করেন নাই। যেহেতু আপনারা করেন নাই, ইয়াং জেনারেশন তারা জেলা কমিটি করেন নাই, তাহলে তো আর আমার জেলা সভাপতি সেক্রেটারি নাই। অতএব কর্মচারী ইউনিয়নের জেলা সভাপতি, সাধারণ সম্পাদক যারা আছে, তারা আসলে তারাও এই ফ্যাসিলিটিটা পাবেন। এখানে ফর্ম পূরণ করে ফর্মটা জমা দেবেন, জমা দিলে এই 75,000 টাকার মূল্যের একটা দোকান ঘর আপনি দোকানে মালামাল সহ পাবেন। পরবর্তীতেও আপনার দোকানের মালামাল দেখা গেছে এই এই কমিশনের মাধ্যমে আমি চেষ্টা করব যে আরও মালামাল কিছু আপনাদেরকে যদি দেওয়া যায়। তো এরকম যত জাতিসংঘের থেকে যত এই ফ্যাসিলিটি আসবে, সেগুলো আমার গ্রাম পুলিশের মধ্যে আমি বিতরণ করার চেষ্টা করব। আর আপনারা কেউ অসুস্থ হইলে আমার কাছে যোগাযোগ করবেন, হলে তারাও আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব সর্বোচ্চ যে জাতিসংঘের যে কোনো ফান্ড থেকে আপনাদেরকে সহযোগিতা করা যায়, তারপরে কি বলে এই মানবাধিকার কমিশন থেকে যদি আপনাদেরকে সহযোগিতা করা যায়, যদি অর্থনৈতিক সহযোগিতা নাও করা যায়,
সেক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করব সরকারি যেই হাসপাতালগুলো আছে সেগুলোতে গেলে ভর্তি নেয় না, বিভিন্ন সমস্যা হয়, সেখানে লবিং করা। তো সেইখানে যাতে এই আপনারা সুযোগ সুবিধাটা ফ্যাসিলিটিটা পান যে আপনাদেরকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়, তদারকি করা, সেই তদারকিটার চেষ্টাটা আমি করব। আর যেহেতু এতদিন যাবত আমি আপনাদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করতেছি, অতএব এটা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আমি মনে করি যে 45,000 গ্রাম পুলিশ যে কোনো জায়গাতে যে কোনো সমস্যা হইলেই আমার সেখানে যাওয়া উচিত, তাদের সেই সমস্যাটা সমাধান করে দেওয়া আমার উচিত। আপনারা যে কোনো আইনি জটিলতায় পড়লে আপনারা আমাকে জানাবেন, আপনাদের পরিবারের যে কেউ আইনি জটিলতায় পড়লে আপনারা আমাকে জানাবেন। আমি আমার কমিশনের মাধ্যম দিয়ে আপনাদের সেই আইনি সহযোগিতা করার চেষ্টা করব। যে কোনো আইনি জটিলতায় আপনারা পড়েন, সেটা হতে পারে জমি সংক্রান্ত, আপনাদের জমি একজন দখল করে খাচ্ছে, দিচ্ছে না, জমি সংক্রান্ত হতে পারে যে আপনার উপর অযথায় আপনার উপর এই মিথ্যা মামলা, মিথ্যা হামলা, এগুলো, বা আপনি মামলা করতে যাচ্ছেন এগুলো, কারো উপর মামলা করতে যাচ্ছেন এগুলো, যে কোনো ধরনের এই আইনি সহায়তার জন্য বা আপনার সহায়তার জন্য আপনারা আমার কমিটি, আমি কোনো ব্যক্তি না কিন্তু আমার কমিটি, বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির কাছে আপনারা যোগাযোগ করবেন। হয়তো বা আমি থাকবো না একটা সময়, কিন্তু কমিটিটা থেকে যাবে। এই কমিটির দায়িত্বে যেই আসবে, সভাপতির দায়িত্বে তখন যে আসবে, আপনারা তার সাথে যোগাযোগ করবেন। আমি যদিও গ্রাম পুলিশের চাকরি ছেড়ে দেবো, বা এই কমিটি তখন আর থাকবো না। কমিটি আপনারা যদি মন চায় চালাবেন, না চাইলে না চালাবেন, আপনাদের ব্যাপার। তো আমি আপনাদের এই কমিটির যারা আছে তারা আমাকে জানালে আমি আপনাদের জন্য চেষ্টা করব সব কিছু করার জন্য। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। মজিদ ভাই, ভেরি স্যাড ভাই, বারবার কেটে দিতেছি, বারবারই ফোন দিতেছেন ভাই। কাইটে দিলে ফোন দিতে হয় না ভাই, এগুলোও আপনারা বুঝেন না ভাই। তো যাই হোক, আর বেশি কিছু এই মুহূর্তে বলার নাই। লাইভটা বেশি বেশি শেয়ার করবেন, কারণ গ্রাম পুলিশে তো নেতার অভাব নাই। কর্মচারী ইউনিয়ন আপনাদের ভাগ্য করে দেবে, এই পরিবর্তন করে দেবে। উজ্জ্বল খান আপনাদের ভাগ্য পরিবর্তন করে দিবে। আমি পাড়া দিলে তো আর কোনো জায়গায় থাকবে না। আমি সারা আবারও কালকে যেতে বলছে, কারণ এই মামলার যে কাগজগুলো তোলা হয়েছে এগুলোও কিন্তু বাকি রেখে এসেছি, টাকা কিন্তু সম্পূর্ণ দিতে পারিনি। কারণ 2-1 টাকার কাহিনী না, এগুলো 2-1 টাকার কাহিনী না। আপনারা তো মনে করেন যে সবই সহজ, এগুলো 2-1 টাকার কাগজ না, টাকা বাকি রেখে আসছি। তো সেক্ষেত্রে তারপরে টাকার বিষয়টা আলাদা। টাকা 1 দিন 2 দিন ভইরা স্যারকে দিলাম, 3 দিনের দিন দিলাম, সমস্যা নাই। স্যারের সাথে আমার ভালো সম্পর্ক। কাগজপত্র এই তুলে স্যার আমাকে দিয়ে দিয়েছে যে টাকা লালমি আপনি 2-3 দিনের মধ্যে দিলেই হবে। আমি স্যারকে বললাম যে স্যার কাগজগুলো মানবাধিকার কমিশনের কাছে নিয়ে পৌঁছাইতে হবে, তো স্যার আজকে দিনের ভিতরে পৌঁছাইতে হবে। স্যার প্লিজ যদি কাগজগুলো আমাকে আপনি দেন তাহলে অনেকটাই উপকার হয়। তো স্যার আমাকে কাগজগুলো দিয়ে দিয়েছে। আবার এদিকে স্যারেরও মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মহোদয়েরও মিটিং ছিল, তো সেই ক্ষেত্রে সেইখানে কাগজপত্র তার হাতে তুলে দিয়েছি, কিন্তু তাকে কাগজগুলো বুঝিয়ে দিতে হবে। আজকে বোঝানোর কোনো সুযোগ পাইনি। তিনি আবার কালকে আমাকে যেতে বলছে যে লাল মিয়া আপনার আইসে একটা কাগজগুলো আমাকে আপনি বুঝিয়ে দিবেন, এখানে প্রত্যেকটা কাগজ আছে, প্রত্যেকটা কাগজ আপনি আমাকে একটা বুঝিয়ে দিবেন। বুঝিয়ে দিলে তারপরে এগুলো তখন আমি এই কোর্টে যাব, কোর্টে যেয়ে আপনার কাজগুলো করব। তো আবারও কালকে আমাকে যেতে হবে। আজকে আমার পকেটে কয় টাকা আছে জানেন? আমি আজকেও মানবাধিকার কমিশন স্যারের কাছ থেকে 200 টাকা নিয়ে আসছি। 200 টাকা স্যারের কাছে বললাম, স্যার আজকেও তো আমার কাছে টাকা নাই। স্যার আমি কোর্টে যাওয়ার পরে এই কাগজপত্র তোলার পরে আমি স্যার পকেট একেবারে খালি হয়ে গেছে স্যার। আপনার এইখান পর্যন্ত খালি আমি রিস্কে আবার 80 টাকা দিয়ে এসে পৌঁছাইছি। 100 টাকা ছিল, আর 20 টাকা আমার পকেটে স্যার আছে। তো স্যার আমি বাসায় যাবো, আমার কাছে স্যার সেই টাকাটাও নাই। পরে স্যারের কাছেও আজকে টাকা নাই। স্যার আজকে স্যারের অনুষ্ঠান ছিল, স্যারের কাছেও আজকে খুব একটা টাকা নাই। পরে স্যার তার পকেট থেকে 200 টাকা আমাকে বের করে দিচ্ছে যে লাল মিয়া সাহেব আজকে তো আমার কাছে টাকা নাই, দেখলেনি যে অনুষ্ঠান করলাম, তো অনুষ্ঠানে তো অনেক টাকা খরচ গেল, তো সেক্ষেত্রে আমার কাছে খুব একটা টাকা নাই, তো আপনি 200 টাকা আজকে হয়তো আমার কাছ থেকে নিতে পারবেন। পরে বললাম স্যার ওকে স্যার, 200 টাকা দিলেই আমি ইনশাল্লাহ আশা করি স্যার হয়তো বা টাইনা কোনো রকম আমি বাসা পর্যন্ত যেতে পারলেই হইল। তো আবারও কালকে স্যার আমাকে এই কাগজপত্র বুঝিয়ে দেওয়ার জন্য যেতে বলছে। এখন আপনারাই বলেন, কালকে যাব, আবারও কালকে যাইতে গাড়ি ভাড়ার টাকা তো লাগবেই, আপডাউন আসতে যাইতে 500-700 টাকার ব্যাপার। আবার ওইদিকে এই কাগজগুলো তুললাম, সেখানেও টাকা বাকি, সেখানেও টাকা দিতে হবে। তো আর ভাই ভালো লাগে না এই সারাদিন খেয়ে না খেয়ে আপনাদের জন্য দৌড়। যাই হোক, আপনারা ভালো থাকবেন ভাই। অনেক কথা বলে ফেললাম, আবার ফোনও আসে অনেক। তো আল্লাহ আমাকে ভালো রাখবে ভাই, কারণ আমি যেহেতু একটা পোস্ট আজকেও কিন্তু করেছি যে আল্লাহ তাদেরকে ভালো রাখে যাদের এই কি বলে যে সততার সাথে কাজ করে।
মা বাবার দোয়া আছে, আল্লাহর রহমত আছে, কাজের মধ্যে সততা আছে, নিজের মেধা আছে এবং সেই মেধাটাকে খাটিয়ে চেষ্টা করে সেই ব্যক্তিকে আল্লাহ কখনোই না খাইয়ে রাখে না। আর আল্লাহ তাকে এই তার পরিশ্রমের পারিশ্রমিক তাকে দেয়। তো আমিও আমার পরিশ্রমের পারিশ্রমিক দিয়ে আমি চলতে পারবো ভাই। আপনাদের এইখানে কাজ না করলেও আমার চলবে, আর এই চাকরিটাও না করলে আমার চলবে। তো যাই হোক, ও আমার একটা ভাই লিখছেন, ও শালা চাকরি ছেড়ে দিলে ভালো হবে। তাই তাই কেন? আমি কি আপনার গোয়া মারছি? আবার কমেন্ট করবেন, না আপনার বউর গোয়া মারছি, না আপনার মেয়ের গোয়া মারছি, কার গোয়া মারছি কোন দেখি? এ কুত্তার বাচ্চা, তোর লেগে 5 মাস জেল খাটছি, তোর মাদার সুদ শুয়ারের বাচ্চা। আমি কিন্তু আবার ওই নেতা না, গায়ের চামড়া আমার মোটা না, আমি যেখানে যাই পারফেক্ট, আমি লাইতে জানি। আমি কি তোর বউরে লাগাইছি, না তোর মায়ের লাগাইছি, না তোর কোন কার ক্ষতি করছে শুয়ারের বাচ্চা? বরং আমার পরিবারের ক্ষতি করছি, 5টা মাস জেল খাটছি। একটা কুত্তার বাচ্চায় কমেন্ট করছে, ওই শালায় চাকরি ছেড়ে দিলে ভালো হবে। একটা কুত্তার বাচ্চায় কমেন্ট করছে, তোর মায়ের লাগাইছি না, তোর বউরে লাগাইছি না, তোর বোনের লাগাইছি, শুয়ারের বাচ্চা 5 মাস জেল কাটছি তোকে লেগে, কুত্তার বাচ্চা। এই তো গো জানোয়ার, এর লেগে তোকে ভাগ্য আল্লাহ পরিবর্তন করে না, তোদের মতো জানোয়ারদের জন্য করে না। শুয়ারের বাচ্চা, তোদের মনুষ্যত্ব নাই, তোরা স্বীকার করস না। আল্লাহ একটা হাদিসে স্পষ্টভাবে আছে, আল্লাহর নাম 40 বছরে একবারও নয় নাই। ওই একটা শুয়ারের বাচ্চার লেগে আল্লাহ ওই রাষ্ট্রেই দুর্ভিক্ষ নামাইছিল, ওই রাষ্ট্রে দুর্ভিক্ষ নামাইছিল একটা শুয়ারের জন্য। এই তোর মতো এরকম শুয়ার আছে যারা কৃতজ্ঞতা স্বীকার করে না, কৃতজ্ঞতা স্বীকার করে না। এ কুত্তার বাচ্চা, তোর কোন ক্ষতিটা আমি করছি? তুই যে কমেন্ট করলি যে ওই শালায় চাকরি ছেড়ে দিলেই ভালো হবে, এই মাদার চুত, তোর কি ক্ষতি করছি আমি দেখি? তোর কোন ক্ষতি আমার দ্বারা হয়েছে? তোর বউয়ের ক্ষতি করছি, না তোর বোনের ক্ষতি করছি, না তোর মার ক্ষতি করছি? শুয়ারের বাচ্চা, কমেন্টের উত্তর দিবি দ্বিতীয়বার কমেন্টের উত্তর দিবি। আমি চাকরি ছেড়ে দিলেই ভালো হবে, এই কমেন্টটা তুই কেন করলি? তোর কোন ক্ষতিটা আমি করছি? তুই এটা উত্তর দিবি দ্বিতীয়বার। তাছাড়া তোর গোষ্ঠী শুদ্ধ শুধু তুই আমার চিনাস নাই। আমি এত ভদ্রলোক না, কিন্তু আমি এত ভদ্রলোক না। এই কমেন্টটা তুই কেন করলি? তোর কোন ক্ষতি হয়েছে আমার দ্বারা, সেটা তুই এখানে উত্তর দিয়ে যাবি যে এই ক্ষতিটা হয়েছে, এই ক্ষতির কারণে মনের কষ্ট থেকে এই কথাটা লিখছি। তুই এইটার কমেন্টের উত্তর দিবি। কারণ একজনের দ্বারা যদি ক্ষতি হয়, তাহলে তার মৃত্যু পর্যন্ত মানুষ কামনা করে যে আল্লাহ মারা যাইতো, আল্লাহর বিচার করো, আল্লাহর এটা করো, সে করে। আমার দ্বারা তোর কোন ক্ষতি হয়েছে? তুই যে কমেন্টটা করলি, এই উত্তরটা তুই দিবি যে আমার দ্বারা তোর এই ক্ষতিটা হয়েছে। তুই কর্মচারী ইউনিয়নের যদি যারা সন্তান হয়ে থাকস, তাহলে ঠিক আছে, আমার দ্বারা তোর ক্ষতি হয়েছে, কারণ তোদের কমিটি ব্যানিশ করে হালাইছি। আর আমি যদি এখানে থাকি, তোদের অস্তিত্ব শুদ্ধে ব্যানিশ করুম, অস্তিত্ব যাই না রাখ, তোদের অস্তিত্ব শুদ্ধে ব্যানিশ করুম, তোদের অস্তিত্ব থাকবে না। তোদের অস্তিত্ব যদি থাকে, এই যে আমি এখন একটা মসজিদ ঘরের সামনে বসে রয়েছি, মসজিদ ঘরের সামনে বসে লাইভ করতেছি, যে নামাজ চলতেছে, এই মসজিদ ঘরের সামনে বসে বলতেছি, অস্তিত্ব তোদের কবরস্থানে পাঠামু, চিনাস নাই আমার এখন। তুই অবশ্যই কর্মচারী ইউনিয়নের বীজের সন্তান, ওই দালাল, তোর গোষ্ঠী শুদ্ধ শুধু, মা বোন শুদ্ধ না, খালি গোষ্ঠী শুদ্ধ শুধু, আমার চিনস নাই তুই। যদি তোর বাপের জন্মে রয়ে থাকস, বেওয়ারিশের জন্ম না হয়ে থাকস, উত্তর দিয়ে যাবি এখানে যে কী কারণে তুই আমি চাকরি ছেড়ে দিলে খুশি হস, এটা তুই এখানে মন্তব্যের ভিতরে লেখা যাবি যে আপনার দ্বারা আমার এই ক্ষতি হয়েছে, এই কারণে আপনার আমি এই কথাটা বললাম। যদি তা না তুই বলতে পারস, তাহলে তোর গোষ্ঠী শুদ্ধ আরও গালি পারুম, তুই আমার চিনস নাই ভাই। সব কথার কান দেওয়া ভাই, অবশ্যই কান দেওয়া লাগে, এইটা ভাই আমি বিশ্বাস করি না। আপনারাই যে কোন আগে এগুলো আমি মান্য ভাই, বলেন যে কুকুরে কামড় দিলে কুকুরের কামড় দিতে হয় না, কবি বলে গেছে, ওই কবি ভুয়া ভাই। কুকুরে কামড় দিলে কুকুরের কামড় দিতে হয় না, কিন্তু কুকুরের মুখটা পাইসা 4টা বাড়ি দিতে হয় কুকুরে। ওই কুকুরটা মানুষ মাইরে হালায়, সবাই ধরে ওই কুকুরটা মাইরে হালায়, কারণ ওই কুকুরটা আজকে আপনার কামড় দিচ্ছে, কালকে আরেকজনের কামড় দেবো, পরের দিন আরেকজনের কামড় দেবো। ওই কুকুরটা তখন সবাই মিলে ধরে তার লাঠি পিটা করে মাইরে হালায়। কুকুরে কামড় দিলে তাকে কামড় দিতে হয় না, কিন্তু তারে শাস্তি দিতে হয়, শাস্তা করতে হয় ভাই, তারে নিধন করতে হয়। এ ধরনের কুকুরকে নিধন যতক্ষণ পর্যন্ত না করবেন, ততক্ষণ পর্যন্ত গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করার জন্য কেউ আইব না। এ খানকি মাগির পোলা কয়ে যাবি এই জায়গায়? আমার মতো ত্যাগ শিকার ক্যারে করছে তোর লেগে, শুয়ারের বাচ্চা, মাদার চুত, কুত্তার বাচ্চা। এখন পর্যন্ত না খাওয়া, সকালবেলা বাসা থেকে বের হয়েছি, দুপুরে খাই নাই, 2-4 জনের লাগে যা কথা কইছি, দুপুরে খাই নাই বললে ভুল হবে। দুপুরে খাইছি একটা কি বলে শশা, ফুটের সব জিনিসই দাম, 20 টাকা দিয়ে একটা শশা কিনছি, এই 20 টাকার একটা শশা খেয়ে রয়েছি। খান কি মাগির পোলা, এখনও না খাওয়া শুয়ারের বাচ্চা, তারপরে এই কুটুক্তি করবি আর তোর আমি ছেড়ে দেব।
এখন পর্যন্ত না খাওয়া, বাসায় যেতে আরও 2 ঘন্টা লাগবো, 200 টাকা হাওলাত করে আইছি, এখন যে রাস্তায় খামো তাও খাওয়ার কাদা নাই, যে রাস্তায় যেয়ে নে এই একটা কলা খামো, একটা রুটি খামো, একটা কিছু খামো, খাই 1 গ্লাস পানি খামো, তারপরে বাসায় যাবো, তারপর বাসায় যে যত রাত হলেও খাইলাম, সেই কাদাও নাই, কারণ পকেটে অনলি 200 টাকা আছে। 200 টাকা তাও ওই মানবাধিকার কমিশন চেয়ারম্যান স্যারের কাছে চাইয়া লই এসেছি। আর শুয়ারের বাচ্চা সেই আমাকে তুই কটূক্তি করবি আর আমি তোরে ছাইরা দিমু, সেই ছেলে আমি না। তোর গোষ্ঠী তো মারুমি, তোর কর্মচারীর গোষ্ঠী আমি সুইদে ধুয়ে এখান থেকে যাবো। তুই মনে করিস না আমি চাকরি ছেড়ে দিলি তোরা শান্তি পাবি, তাই মনে করছোস? আমি চাকরি ছেড়ে দিলে কি গ্রাম পুলিশের দিক থেকে আমার নজরটা যাবো, তাই মনে করছোস? এই গ্রাম পুলিশের যতক্ষণ জাতীয় বেতন স্কেল হবে না, ততক্ষণ পর্যন্ত যদি আল্লাহ আমাকে বাংলাদেশের মন্ত্রীও বানিয়ে দেয়, দর কথার কথা, এটা তো সম্ভব না, পসিবল না, মন্ত্রী কখনো হতে পারবো না। যদি মন্ত্রীও হয়ে যায়, যে মন্ত্রী হয়ে গেছি আমি, তাই কি মনে করছো যে গ্রাম পুলিশের চুষা খাওয়ার জন্য কাউরে দিমু? মন্ত্রী, আমি যদি মন্ত্রীও হয়ে যায়, তাও এই গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করার জন্য ওই মন্ত্রীর জায়গার থেকে, মন্ত্রীর চেয়ার থেকে কথা বলুন যে গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কেলটা আগে চাই। আমি যদি